পাখি, ভাত খাচ্ছি। এত দেরি কেন? মাত্র ভার্সিটি থেকে আসলাম। পুষ্প জবাবে বলে, কি দিয়ে খাচ্ছ? সকালে তাড়াহুড়োয় রান্নার সময় পাইনি, তাই আজকের স্পেশাল মেনু ছিল মসুরের ডাল আর ডিম ভাজি। মাত্র এনেছি, রান্নার সময় পাইনি, সকালে যা ছিল তাই খাচ্ছি। পুষ্প গলা ধরে আসে, কোনো মতে বলল, তোমার খাওয়ার খুব কষ্ট হচ্ছে তাই না? না রে বউ, কোনো কষ্ট হচ্ছে না। পাগলি, তুমি কি এসব নিয়ে টেনশন করছো? আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বলবে না। শিমুল কাঁধ বাঁকিয়ে মোবাইল কানে ঠেকিয়ে বেসিংয়ে প্লেট ধুয়ে রাখে। আসলেই তার খাবারের একটু সমস্যা হচ্ছে, কিন্তু পুষ্পকে এসব বলা যাবে না। সে জানে মেয়েটা তাকে নিয়ে কতটা টেনশন করছে। পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, আরে না। পুষ্প কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ ফুপিয়ে উঠে বলল, মিস করছি, কবে আসবে? শিমুল হাসে। পুষ্পবিহীন ফ্ল্যাটটা তার কাছে খুব অসহ্য লাগছে। পুষ্পর শূন্যতা বুকের গভীরে খুঁচিয়ে বুকটা রক্তাক্ত করছে। সেও তো রাজ্যের মিস করছে তার পুষ্পরানীকে। আধুরে গলায় বলল, এখন তো আসতে পারবো না সোনা। পুষ্প অভিমানে টলটল করে বলে, না কেন? তুমি কি আমাকে মিস করছো না? আমাকে বুকে না নিয়ে ঘুমোতে পারছো? আমি তো পারছি না, এমন কেন তুমি? শিমুল হাসে। এটা ঠিক, প্রথম কয়েকদিন পুষ্পকে ছাড়া ঘুমাতে কি যে খারাপ লাগতো। কতদিন ধরে মেয়েটা বুকে ঘুমায়। হঠাৎ করে শূন্যতা শিমুলের চোখের ঘুম চলে গিয়েছিল, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে। কথাই আছে না, মানুষ অভ্যাসের দাস। বউকে মানাতে বলল, ঢাকা আসলে সারাক্ষণ বুকে নিয়ে রাখবো। হলো? না হলো না। আমার আজকেই চাই, চাই মানে চাই। পরীক্ষাটা শেষ হোক, গিয়েই নিয়ে আসবো। এর মাঝে আর যাবো না। আমি গেলেই দেখছি তোমার পড়া হয় না। আমি পারবো, প্রমিস। আসো প্লিজ। ওরে আল্লাহ, ওটা কি খুব মিস করছে? পুষ্প আহ্লাদে গলে যায়। কিন্তু ভার্সিটিতে ক্লাস পরীক্ষা আছে, খাতা টাতা দেখতে হবে, খুব ঝামেলায় আছি। পুষ্প বুঝলো শিমুল আসবে না, মন খারাপ করে ফোন কাটে। কালকে শুক্রবার, কিন্তু শিমুল আসবে না। চুপচাপ ভাত খেতে চায়। অল্প একটু ভাত খেয়ে উঠে পড়ে। রাত তখন কয়টা জানা নেই। পুষ্প অনুভব করে তাকে আষ্টেপৃষ্টে কেউ জড়িয়ে আছে। ছোঁয়াটা, গায়ের গন্ধটা, বুকের হৃৎপিণ্ডটা পুষ্পর খুব পরিচিত। আধো ঘুমের মধ্যে বুঝলো এটা শিমুল। হুট করে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। শিমুল হাসছে। পুষ্প অবাক। শিমুল যে তার কি আসার কথা ছিল? সে তাহলে পুষ্পর ডাকে সাড়া দিতেই এসেছে? মস্তিষ্কটা ঘুম থেকে জেগে খুশিতে ভরে গেল। বিড়ালের মতন শিমুলকে জড়িয়ে ধরে। সত্যি এসছো? আহ্লাদির আহ্লাদে সামিল হয় তার কোনো কালে আপত্তি ছিল না। ফোনেই বুঝেছিল আজ রানীর মন খারাপের দিন। এত দূর থেকেও ঠিক প্রেয়সীর মন খারাপের আঁচ টের পাচ্ছিল। শিমুল থাকতে তার শিমুল রানীর মন খারাপ থাকবে? অসম্ভব। তাই তো ছুটে আসা। পুষ্পকে ঘুমাতে দেখে আর জাগাতে ইচ্ছা করেনি। ফ্রেশ হয়ে শাশুড়ির আপ্যায়নের খাবার খেয়ে এসেছে। রুমে এসে এলোমেলো বউটাকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি। পিছন থেকে আদরে পর্ষে জড়িয়ে নিয়েছে। শিমুল জানে পুষ্প জেগে যাবে। হলেও তাই। জি, রানী হুকুম করলে না আসলে যে গর্দানটা যাবে। আমি এত তাড়াতাড়ি গর্দান হারাতে চাই না। পুষ্প খিলখিল করে হেসে ওঠে। এই পুরুষটা তাকে এত বোঝে, তার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে এত প্রাধান্য দেয়, তার মনের রাজ্যে সুখের বন্যা বইয়ে দিতে একটু কিপটামো করে না। গর্দান চাই না, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তাহলে খুশির প্রতিদান কি দিবে? পুষ্প চোখ পিট করে তাকায়। দুষ্টুমি গলায় বলল, চকলেট। আমাকে বাচ্চাদের খাবার দিচ্ছ কেন? আমি কি বাচ্চা? অন্য কিছু দাও, বড়দের কিছু। বড় লোকদের কিছু মানে? শিমুল বাম চোখ টিপে বলল, থাকে না কিছু মিছু। পুষ্প কথা সুদ ধরতে পেরে বলল, ওরে দুষ্টু। শিমুল ভ্রু নাচিয়ে বলল, ওরে বারবার, আমি দুষ্টু? আরেকজন যে আমার দহনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল, তার মতলব কি? পুষ্প মুচকে এসে শিমুলের আদল বুকে নাক ঘষে। কোনো মতলব নেই শিমুল ভাই। শিমুল শক্ত হাতে পুষ্পকে ধরে নিজের বুকের উপরে উঠিয়ে নেয়। ফিসফিস করে বলল, আপনি কি মনে করেছেন আমি আপনার মতলব বুঝি না? উপর হওয়াতে পুষ্পর বেনি চুল সামনে লুটিয়ে পড়ে। ধুর, এসব না। বরকে মিস করতে পারি না নাকি? পুষ্পর বেনি পিছনের দিকে ঠেলে দিয়ে বলল, আমি তো বুঝি গো সুন্দরী। পুষ্প শিমুলের গালে হাত রাখে। তোমাকে ভীষণ মনে পড়ছিল, মনে হচ্ছিল তোমার বুকে গেলেই শান্তি লাগবে। শিমুল তার হাত দিয়ে পুষ্পকে বুকে নিয়ে বলল, শান্তি লাগছে? ভীষণ। তোমার বুকে আমার এত শান্তি লাগে। শিমুল চোখ বন্ধ করে পুষ্পর বুকের ধুকপোকানি অনুভব করে।
পুষ্প এই মুহূর্তে উপলব্ধি করে শিমুল ভয়ঙ্কর প্রেমিক, ভয়ঙ্কর স্বামী। সঠিক মানুষটা যদি পাওয়া যায় তাহলে সুখের প্রহর শুরু। এক জীবনে প্রেমিককে স্বামী হিসেবে পাওয়া বড়ই সৌভাগ্য। এমন সৌভাগ্য সবার হয় না, যার হয় সে নিঃসন্দেহে ভাগ্যবতী। পলাশ স্তব্ধ হয়ে বসে আছে, তার হাতে প্রেগনেন্সি কিট, তাতে স্পষ্ট দুটো লাল দাগ জলজল করছে। নিধি পাশে দাঁড়িয়ে আছে। উত্তেজনায় খুশিতে পলাশের গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে বলে, আমার কান্না আসছে কেন নিধি? নিধি মুখে হাত চেপে কেঁদে দেয়। ইস, তার পেটে অন্য কেউ, ভাবতেই শরীর শিরশির করে ওঠে। পলাশ বিছানা থেকে ফ্লোরে বসে নিধিকে টেনে কাছে নেয়, পেটে মাথা ঠেকিয়ে বলে, আম্মু, আমার কথা শুনতে পাচ্ছ? আমি আজকেই জানলাম তুমি আসছো। আমার না কান্না করতে ইচ্ছে করছে। আম্মু, তোমার পাপা তোমার জন্য ওয়েট করছে। লাভ ইউ আম্মু। পলাশের পাগলামি দেখে নিধি হাপুস নয়নে কাঁদে। পলাশ নিধিকে বুকে জড়িয়ে ধরে। তোমাকে কি দেব নিধি? আমাকে এত ভালো একটা খবর শোনালে তুমি। মা বাবাহীন এতিম মেয়েটা নিজের একান্ত কেউ আসবে শুনে খুশিতে আত্মহারা। পলাশের কথা শুনে বলল, কিছু লাগবে না। পলাশ নিধির কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ নিধি, আমাকে এতটা সুখ অনুভব করার জন্য। বাবা মা হওয়ায় এত সুখের কেন? খবরটা পাওয়ার পর থেকে কেমন সুখের পর্দা দুজনে ঘিরে রেখেছে। একটা সংবাদ যে এত মিষ্টি হতে পারে জানা ছিল না। এই সুখের রেশ তারাই অনুভব করতে পারবে যারা মা বাবা হয়েছে। কি বুক ধুকপুকানি অনুভূতি। পলাশ বারবার নিধির পেটে হাত বুলাচ্ছে। নিধি হেসে বলল, এখনো কিচ্ছুই হয়নি। তাতে কি, হ্যাঁ, আসতে ধীরে হবে। আমি তো ওয়েট করবই, তাই না আম্মু? পলাশ নিধির পেটে চুমু খায়। এত যত্নে চুমু খাচ্ছে, মনে হচ্ছে এটা নিধির পেট না, এটা সদ্য জন্মানো কোনো বাচ্চা। পলাশ ভাবে এত খুশির সংবাদ তার আম্মাকে বলা অতি আবশ্যক। পলাশ রাবেয়াকে ফোন দেয়। আম্মা, রাজা না রানী চাই তোমার? ফুটফুটে মেয়েটা ছোট্ট হাতে তার বাবার বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে রেখেছে। সে হতে জানেও না এটা তার বাবা। পিট পিট করে সে আশেপাশে তাকাচ্ছে। পলাশ মুগ্ধ চোখে তার সদ্য জন্মানো মেয়েটার দিকে তাকিয়ে আছে। তার চোখে যে কখন পানি জমলো সে বুঝতেও পারল না। বাবা হওয়ার এত সুখের কেন? বুকটা কেমন ভারী ভারী লাগছে। আল্লাহর দেয়া বড় নিয়ামত পেয়ে পলাশ মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। তারপর সে আস্তে করে বলে, আসসালামু আলাইকুম আম্মু, আব্বুর রাজ্যে আপনাকে স্বাগতম। নিধি পলাশের হাজারো খুশির ফোয়ারা বোয়া মুখের দিকে তাকিয়ে বলল, বাবুর কানে আজান দাও। পলাশ আজান দেয়। প্রথম নাতনি বলেই কিনা আনন্দে রাবিয়ার চোখ ভারী হয়ে আসে। ছোট্ট মুখটাতে চুমুতে ভরিয়ে দেয়। নিধি মুগ্ধ হয়ে বাবুটাকে দেখে। 16 ঘন্টা কষ্ট নিমেষেই উধাও হয়ে গেল। এই বাবুটা এত দিন তার পেটে ছিল। সারাক্ষণ খেলা করে জানান দিত, মা আমি সুস্থ আছি। পলাশ তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার কোলে দাও না। রাবেয়া নকশি কাঁথা পেঁচানো মেয়েটাকে পলাশের কোলে তুলে দেয়। পলাশ সোনার হার দিয়ে মেয়েকে কোলে নেয়। বলিষ্ঠ হাতের বাচ্চাটা খুবই ছোট। পলাশ এই প্রথম কোনো ছোট বাবুকে কোলে নেয়। তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাবুটার গালে আস্তে করে একটা চুমু খেয়ে বলে, আম্মা নাও, আর একটু থাকলে পড়ে যাবে। রাবিয়া কোলে নিয়ে বলে নাতনির নাম সেই রাখতে চায়। সোহা রাখবে বলে ঠিক করে। পলাশ বা নিধি কেউই আপত্তি করে না। রাবিয়া সোহাকে নিধির পাশেই শুয়ে দিয়ে বাইরে চলে যায়। পলাশ শুয়ে থাকা নিধির কপালে গালের চুমুতে ভরিয়ে দেয়। আমাকে আরেকটা মা এনে দেওয়ার জন্য ধন্যবাদ নিধি। বাবা হওয়ার মতো এত সুন্দর অনুভূতি অনুভব করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। নিধি মিষ্টি করে হাসে। দুর্বল হাতে পলাশের গালে হাত রাখে। পলাশ নিধির হাতে চুমু দেয়। সে আস্তে করে বলল, আমাকে মা হওয়ার স্বাদ অনুভব করানোর জন্য তোমাকেও ধন্যবাদ। আমার যে কি অনুভূতি হচ্ছে বোঝাতে পারবো না। পলাশ আর নিধি বাবুর দিকে তাকিয়ে ভবিষ্যৎ ভাবে। নিধির চোখে ভেসে ওঠে তাদের ছোট্ট ফ্ল্যাটে বাচ্চার হইচই। আহা, নিধি আর পলাশ বুঝি পরিপূর্ণ ভালোবাসার সাক্ষী দুনিয়াতে চলে এসেছে। শওকত হাওলাদার খবরটা শুনে খুব খুশি হয়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। চুপি চুপি মসজিদে গিয়ে 5,000 টাকা দান বক্সে ফেলে দেয় আর মনে মনে প্রার্থনা করে সব যেন ভালো হয়। হাসপাতালে যাবে না করেও নিজেকে আটকাতে পারে না। সন্ধ্যার দিকে হাসপাতালে চলে যায়। ওনাকে হাসপাতালে কেউই আশা করেনি, তাই ওনাকে দেখে সবাই চমকে যায়, কিন্তু সবাই খুশি হয়। রাবিয়া বাবুকে শওকত হাওলাদার কোলে দেয়। শওকত হাওলাদার খেয়াল করে দেখে বাবুটা পলাশের মতোই দেখতে।
ছোট ছোট হাত পা নেড়ে চোখ পিট পিট করে তাকাচ্ছে। শওকত হাওলাদার রাবিয়াকে আস্তে করে বলল, পলাশের মতোই হয়েছে তাই না? রাবিয়াও ব্যাপারটা খেয়াল করেছিল। স্বামীর কথা শুনে বলল, হ্যাঁ। শওকত হাওলাদার পকেট থেকে 5,000 টাকা নাতনির হাতে দেয়। শওকত হাওলাদার আশাতে ওনার সব অপরাধের কথা সবাই ভুলে যায়, বিশেষ করে নিধি। ওনার চোখে কেমন বাবার ছায়া খুঁজে বেড়ায়। সে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। তার আব্বা আম্মা বেঁচে থাকলে কত খুশি যে হতো। রাবিয়া ব্যাকুল হয়ে জানতে চায় কি হয়েছে। নিধি মা বাবার কথা বলে। পলাশ আর রাবিয়া নিধিকে সান্ত্বনা দেয়, কিন্তু নিধি কেঁদেই যাচ্ছে। এমন সুখের মুহূর্তে মা বাবাকে ভুলে থাকা যায়? শওকত হাওলাদারের কেন জানি নিধির কান্না ভালো লাগে না। আস্তেই করে বলল, কিন্তু না নিধি। ওনার এতটুকু কথাই নিধির কান্না থেমে যায়, যেন মা বাবাহীন মেয়েটা বাবার আশ্রয় খুঁজছে। শওকত হাওলাদার কি বাবার আশ্রয় দেওয়ার মতন মানুষ? পুষ্প আর শিমুল বাবু হওয়ার খবরটা শুনে অনেক খুশি হয়। পুষ্প অবশ্য গাল ফুলিয়ে বলেছিল, দেখেছো আমার বিয়ের পরে ভাবির বিয়ে হয়েছে, তারপরেও তাদের বাবু হয়ে গেল। পুষ্পর মনোভাব বুঝতে পেরে শিমুল হাসি। তো মানে আমরা বাবু নিব না? ভাবির বয়স আর তোমার বয়স দেখেছো? আরে বয়স কোনো ব্যাপার না। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া এত দেরিতে বাবু নিলে বাবু বড় হতে হতে আমি আর তুমি তো বুড়ো হয়ে যাব। বেশি পেকে গেছেন মনে হয়। এখন এসব মাথা থেকে সরিয়ে ইউনিভার্সিটির পড়াগুলো সম্পূর্ণ করো। পুষ্প মুখ বাঁকিয়ে পড়ার মনোযোগ দেয়। শিমুল কত বই যে কিনে আনে। পুষ্প পড়তে পড়তে পুষ্পর অবস্থা করুন। তবু শিমুলের সান্নিধ্যে এসেই কিনা পুষ্পর এইচএসসি রেজাল্ট খুব ভালো হয়েছে। হয়তো প্লাস আসেনি, কিন্তু মানানসই এসেছে। পুষ্প আর শিমুল যে পরিস্থিতিতে দিন কাটিয়েছে, সেই পরিস্থিতিতে পড়ালেখা করে এই রেজাল্ট আসলেই ভালো। পুষ্প আজকাল পড়তে চায় না। তখনই অতীতে করা অপমানের দাগটা শিমুল খুঁচিয়ে দেয়। মনে করে দেয় পুষ্পর বড় কিছু করতে হবে, নিজের অবস্থান সবাইকে বুঝিয়ে দিতে হবে। পুষ্প রাত দিন পরে সুইটির বিয়ে হয়েছে। তার হাজবেন্ড ডাক্তার, স্বামী নিয়ে তার মা নানির কাছেই প্রশংসার শেষ নেই। তার স্বামী তার কথায় উঠে বসে, বউকে কেউ কিছু বলতে পারে না। সুইটি সবার উপরে ছুরি ঘুরিয়ে চলে, হুটহাট বেড়াতে চলে যায়, যা ইচ্ছা তাই খায়। শ্বশুর শাশুড়িকে 2 পয়সার দাম দেয় না। পেশাকার আর আসমা রাবিয়াকে শুনিয়ে শুনিয়ে বলে, আমার সুইটি কপালগুলো একটা বর পেয়েছে, সুইটিকে ছাড়া কিচ্ছু বোঝে না। রাবিয়া মুচকি হেসে বলল, ভালো তো। আসমা সুখী মুখে বলল, সুইটি যা বলে তাই শুনি। সেদিনই কক্সবাজার থেকে ঘুরে এলো। রাবিয়া বলল, হ্যাঁ আম্মা বলেছিল। কয়েকদিন পরে পরে শুনি এখানে ওখানে বেড়াতে যাই। ওর শ্বশুর শাশুড়ি কিছু বলে না। কে বলবে আবার? আমার মেয়ের নতুন বিয়ে হয়েছে, এখনই তো সময় জীবন উপভোগ করার। এখন শখ আহ্লাদ পূরণ না করলে কবে করবে? তাছাড়া আমার মেয়ের জামাইটা খুব ভালো। সুইটিকে কেউ কিছু বললে সাথে সাথে মুখে গরম সীসা ঢেলে দেয়। পুষ্পর সাথে অন্যায়ের কথা রাবিয়ার মনে পড়ে। ওনারা যা কষ্ট দিয়েছে তা তো রাবিয়ার চোখের সামনেই। আর এখন একই কাজ নিজের মেয়ে করছে বলে কি খুশি। সে বলল, তারপরও শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির মতামতের দরকার আছে না? পেশাকার খেকিয়ে বলল, বালের দরকার। বুড়া বুড়ি বললেই শুনতে হবে নাকি? জামাই কথায় থাকলে দুনিয়া জাহান্নামে যাক। তাছাড়া আজকালকার মেয়ে এত কথা শুনতে বসে নেই। রাবিয়া মুচকি হেসে বলল, তা ঠিক। আসমা পেশাকারের দিকে তাকিয়ে বলল, আম্মা সুইটির শরীরটা কি সুন্দর হয়েছে, মন যা চায় সব খায়। বলল জামাই নাকি পছন্দের খাবার রুমে এনে রাখে, সুইটির যখন ইচ্ছা খায়। পেশাকার এসব শুনে খুব খুশি হয়। কয়দিনের মাইয়া, রাত বিরাতে খিদা তো লাগবেই। আমার বোনটার খুশির কথাগুলো শুনলে পরানটা ভরে যায়। রাবিয়া কাটকাট গলায় বলল, নিজের মেয়ের বেলায় এসব সুখের কথা অন্যের মেয়ের বেলায় জ্বালা পোড়া কেন বলুন তো? আসমা আর পেশাকার শক্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। আসমা বলে, এসব কি কথা ভাবি? কি কথা আবার? সুইটির জায়গায় আমাকে কিংবা পুষ্পকে ভেবে দেখেন, আপনাদের এমন সুখী লাগে কিনা, মুখে এমন হাসি ফোটে কিনা। আমি জানি লাগবে না, কারণ আমরা তো পরের মেয়ে। নিজের মেয়ের সাথে কি পরের মেয়ের তুলনা সাজে? পেশাকার মুখ ভেঙচিয়ে বলে, আমার সুইটির সাথে তোমাদের তুলনা করব কোন দুঃখে? তোমার কই আর আমার সুইটি কই? রানী আর দাসী কখনো তুলনা সাজে না। সুইটি যেমন রানী, আমরাও আমাদের বাবার বাড়িতে রানী ছিলাম। কিন্তু বিয়ের পরে আপনারা ভুলে যান যে আমরাও কারো মেয়ে। আপনারা আমাদের কাজের মেয়ে ছাড়া কিছুই ভাবেন না।
মনে হয় বউ না কাজের মেয়ে এনেছেন। পেশাকার মুখ তেতো করে বলল, চুপ যাও, এত বয়স হলো মুখে মুখে তর্ক করা গেল না। একবার ভাবেন তো, আপনার ছেলে যদি সুইটির জামাই হতো তাহলে কি আপনি এমন করতে পারতেন? এত খুশি কি হতেন? আমার শৌকত এমন না। সেটাই তো, আমার আর পুষ্পর ওপর আপনারা যে অন্যায়টা করেছেন তা কখনো ভুলে থাকার না। এতটুকুন একটা বাচ্চার সাথে কি ব্যবহার করেছেন? মেয়েটাকে একটা দিনও শান্তিতে থাকতে দেননি। আপনাদের জ্বালায় আমার ছেলেরা আমার চোখের সামনে নেই। আপনার মরার সময় হয়ে আসছে, তাও শয়তানি কমেনি। সারা জীবন আমাকে জ্বালিয়েছেন, এখন আমার ছেলের বউকে। শওকত সবাই বসেছিল। পেশাকার রাবিয়ার কথা শুনে চোখ পাকিয়ে তাকায়। তারপর শওকতকে বলল, এমনি খামুস খাইয়া কি দেখোস? আমাকে কি বলে তোর বউ? কিছু বলবি না? শওকত হাওলাদার ভাবলেশীন ভাবে তাকিয়ে থাকে। তার আম্মা যে রাগী এটা তার জানা। রাবিয়া আসার আগে থেকে সে তার মাকে চেনে, সুতরাং রাবিয়ার থেকে তার আম্মাকে তারই বেশি চেনা। এতদিন মায়ের কথা মতন সব করেছে, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল ছিল। সংসারের এই ঝামেলার ভালো লাগে না। পেশাকারের কথায় উনি বিরক্ত হয়, চোখ থেকে চশমা খুলে রুমে চলে যায়। পেশাকার হাহাকার করে বলে, আরে আমার পুলা তো এমন ছিল না। এই কান লাগিয়ে নিয়ে আমার পুলারে তাবিজ করেছে। আল্লাহ গো আল্লাহ! হ্যাঁ, আপনার ছেলে পরের মেয়ের পক্ষ নিলেই তাবিজ করছে, আর অন্যের ছেলে নিজের মেয়ের পা চাটলে জামাই লক্ষ্মী ভালো জামাই। স্বার্থপর মহিলা। এটা বলে রাবিয়া রান্নাঘরে চলে যায়। সুইটির মতন অসভ্য বেহায়া খারাপ মেয়ের ভাগ্য কেন এত ভালো হবে? কেন এত সুখে থাকবে? আসলে খারাপ মানুষেরাই দুনিয়ায় ভালো থাকে, সুখে থাকে। সুইটিও তাই। এরা অন্যের উপর যন্ত্রণা চাপিয়ে নিজে সেই যন্ত্রণা পায় না। আসলে আল্লাহ এদের যন্ত্রণা দেয় না, সুখে থাকতে দেয়। রাবিয়া রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। চিন্তা ভাবনা কয়েকদিন পলাশের কাছে থাকবে। এই ঘরটা তার বিষের মতন লাগে। শওকত হাওলাদার বিছানায় আদশা হয়ে সব দেখে। রাবিয়া একবারও বলার প্রয়োজন বোধ করে না। আসলে মানুষ নিজের সম্মান নিজেই হারায়। যে মন থেকে একবার উঠে যায়, পরে শত চেষ্টা করেও আর মনে জায়গা পাওয়া যায় না। রাবিয়া চলে যাওয়ার পরে সন্ধ্যায় শওকত হাওলাদার নিজে পলাশের বাসায় চলে যায়। আজকে নিয়ে দ্বিতীয়বার যাওয়া, প্রতিবারই নাতনির টানে। নাতনির নাম সোহা, এই নামটা তার ঠিক করা। অনেক বছর আগে তার স্ত্রীকে বলেছিল তাদের মেয়ে হলে নাম সোহা রাখবে। মেয়েও তো আর হয়নি, কিন্তু সেই কথাটা মনে রেখে রাবিয়া এই নামটাই রেখেছে। সোহার 2টা দাঁত উঠেছে। 2 দাঁত দিয়ে কেমন খিলখিল করে হাসে। শওকত হাওলাদারের ইচ্ছা করে সারাক্ষণ খেলতে, কিন্তু নিজের আত্মসম্মানের দোহাই দিয়ে কাছে যাওয়া হয় না, আর না নিজের বাড়িতে আনা হয়। আজকে গিয়ে সোহাকে কোলে নেওয়ার পর সোহা দাদা দাদা বলতে বলতে মুখের লালা ছুটিয়ে ফেলে। সোহার মুখে দাদা ডাক শুনে শওকত হাওলাদার নিজের আত্মসম্মান ভুলে নাতনির সাথে তাল মিলিয়ে আহ্লাদি গলায় কয়েকবার দাদা দাদা বলে খিলখিল করে হেসে ওঠে। সবাই ওনার উচ্ছ্বাস থেকে অবাক হয়। রাবিয়া মুগ্ধ চোখে স্বামীকে দেখে। শেষ কবে এভাবে হাসতে দেখেছে মনে নেই। আজকে দেখে খুব ভালো লাগছে। শওকত হাওলাদার গম্ভীর মুখে নিধি আর পলাশকে বলে, আমি সোহাকে তার দাদার বাড়িতে নিয়ে যাব। তোমাদের ইচ্ছে হলে তোমরা আসতে পারো, কিন্তু আমি সোহাকে এখানে রেখে যাব না। পুষ্প অনার্স সেকেন্ড ইয়ারের সবে ভর্তি হয়েছে। সে খেয়াল করে আজকাল সারাক্ষণ গায়ে গায়ে জ্বর থাকে। নাপা খেলে জ্বর থেমে যায়, কিছুক্ষণ পর শীত অনুভব করে, আবার জ্বর আসে। সে এটাকে তেমন গুরুত্ব দিল না। শিমুলের রাতে খেয়াল করে পুষ্প রাত থেমে থেমে জ্বর আসে। ফার্মেসি থেকে জ্বরের ওষুধ এনে খাইয়েছে। এইভাবে 10-15 দিন যাওয়ার পরে জ্বর প্রচন্ড আকার ধারণ করে। কাঁপুনি দিয়ে জ্বর এসে পুষ্পকে বেহুশ করে যায়। শিমুল দিশেহারা হয়ে ডাক্তারের কাছে ছোটে। রক্ত পরীক্ষা করে জানা যায় পুষ্পর টাইফয়েড জ্বর হয়েছে। 15টা ইঞ্জেকশন দেওয়া হলো, সাথে তো ওষুধ তো আছেই। পুষ্পর হাতে ক্যানেলা ফিট করে দেওয়া হয়। শিমুল ভার্সিটি থেকে ছুটি নেয়। পুষ্পর খেয়াল রাখা কেউ নেই। রোকসানা ফোন করে গ্রামে চলে যেতে বলেছে, কিন্তু পুষ্প যেতে রাজি না। তার ভাষ্যমতে শিমুলের পাশে থাকলেই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শিমুলের কাছে থাকলেও নাকি তার শান্তি লাগে। রান্না বান্না, পুষ্পর যত্ন নেওয়া সব মিলিয়ে শিমুল বেশ ব্যস্ত। পুষ্পকে খাবার খাওয়ানো, ঠিক মতন ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দিয়ে সব ঠিকঠাক করে। শিমুলের যত্ন দেখে পুষ্প নিজেকে খুব সুখী ভাবে। এই ছেলেটাকে বিয়ে করাতে সবাই কত কি বলেছে, কিন্তু পুষ্প জানে এই পাগল ছেলেটা তাকে কত ভালোবাসে। আজকাল তার চিৎকার করে বলতে ইচ্ছা করে, পুষ্প জ্বরের পরিমাণ বাড়ে। আচ্ছা, সে যদি মরে যায় তাহলে? শিমুলকে আবার বিয়ে করবে? এইসব উল্টো পাল্টা ভেবে ঝরঝর করে কেঁদে দেয়। শিমুল ব্যস্ত হয়ে জানতে চায় কি হয়েছে, বেশি খারাপ লাগছে কিনা। এই জ্বরে আমি বোধহয় মরে যাব। শিমুল পুষ্পর মাথায় জলপটে দিয়ে বলে,
কিছু হবে না পুষ্প, তুমি এসব কেন ভাবছো বলো তো? জ্বর হলে কেউ মরে না। পুষ্প শিমুলের কথা বুঝতে চায় না, জ্বরের ঠোঁট কাঁপে। সে বলে, আমার মনে হয় আমি মরে যাব। পুষ্প আসলে বেশি অসুস্থ। প্রিয়তমার মুখে এসব কথা শুনে তার বুকেও অজানা আতঙ্ক ছলকে ওঠে। পাত্তা না দিয়া ভঙ্গিতে বলে, আরে কিছু হবে না। আমি মরে গেলে কি তুমি আবার বিয়ে করবে? তোমার কিছু হবে না। আর বিয়ের কথা আসছে কেন? বলো না। না, বিয়ে করব না। সত্যি? হ্যাঁ। পুষ্প মানে না, কেঁদে কেঁদে বলল, তোমার কত বয়স? মাত্র তো 31। এই বয়সে একা থাকবে কি করে? সবাই মিলে বিয়ে করিয়ে দেবে। পুষ্প অসুস্থ বলে কিনা এসব ভাবছে। শিমুল কথা বলে না। পুষ্প মরে যাবে আর যে আবার অন্য নারীতে মজে যাবে, এইসব ভাবতেই মাথা ঘুরে ওঠে। পুষ্প আবার বলে, শোনো, যাকে বিয়ে করবে তাকে একটু কম ভালোবাসবে, বুকে কম নেবে, বুকের বাঁ পাশে নাক ডোবাতে দেবে না, বুকের পশমে নাক ডোবাতে দেবে না, মনে থাকবে? পুষ্পর উল্টোপাল্টা কথা শিমুলের চোখে পানি জমে যায়। পুষ্পকে বুকে জড়িয়ে বলে, এমন কিছু হবে না পুষ্প। আমি যখন ভাবি আমি মরার পরেই তুমি আবারও বিয়ে করে অন্য কাউকে ভালোবাসছো, তখন আবার দম আটকে যায়, শরীর জ্বালা পোড়া করে। তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। আল্লাহ যদি তোমার কিছু করেও দেয়, আমি সারা জীবন একা কাটিয়ে দেব। আমার কষ্ট হচ্ছে। শিমুল শক্ত করে পুষ্পকে বুকে ধরে রাখে। মেয়েরা এমন কেন? সবকিছু ছাড়তে পারলেও যাকে একবার মনের গহীনে জায়গা দেয় তাকে ছাড়তে পারে না। স্বামীর ভাগ কেন কাউকে দেওয়া যায় না? পুষ্প জ্বর ভালো হয়, কিন্তু এখন সমস্যা হচ্ছে সে কোনো কিছুর গন্ধ শুকতে পারছে না। কিছু খেতে গেলে নাক কুচকে ফেলছে। সারা দিন শুয়ে থাকে, চোখ খুলেই বলে সবকিছু নাকি ঘুরছে। সারাক্ষণ রুম অন্ধকার করে রাখে। শিমুল ডাক্তারের কাছে নিয়ে যায়। আবারও রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা করা হয়। তারপর যা বলল তাদের দুজনের ভাবনার বাইরে ছিল। পুষ্প 6 সপ্তাহের গর্ভবতী। শিমুল স্তব্ধ হয়ে বসে আছে। পুষ্প জ্বরের ঘরেই হয়তো ঠিকঠাক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা হয়নি, তাই এর ফলাফল এখন সামনে দাঁড়িয়ে। শিমুল এতটা বেখেয়ালি কি করে হলো? জ্বরের কারণে কিনা পিরিয়ডের কথা পুষ্প ভুলেই বসেছিল। মান্থলি ডেট যে পেরিয়ে এসেছে সে খেয়াল নেই। এখন বাচ্চা কোনোভাবেই সম্ভব না। পুষ্প খুশি নাকি বেজার তা বলা যাচ্ছে না। সে একটু পরে পরেই শিমুলের দিকে তাকাচ্ছে, হয়তো শিমুলের মনোভাব বোঝার চেষ্টা করছে। হাসপাতালের করিডোরে বসেই শিমুল জীবনের বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। পুষ্পর দিকে তাকিয়ে বলে, পৃথিবীতে আনা সম্ভব না। একটা নার্স বলল MIQ নামে একটা মেডিসিন আছে, চলো মেডিসিনটা নিয়ে বাসায় যাই, খেলে এমনিতেই ব্লিডিং হয়ে নষ্ট হয়ে যাবে। পুষ্পর বুকটা মুচড়ে ওঠে। অবিশ্বাস্য চোখে শিমুলের দিকে তাকায়। বাবুটাকে মেরে ফেলতে বলছে? এটা কি তার শিমুল? আমি পারবো। পুষ্পর কথা শেষ হওয়ার আগে শিমুল চোখ রাঙিয়ে বলে, না করেছি সুতরাং বাচ্চা চাই না, বুঝেছো? পুষ্পর চোখ ছলছল করে ওঠে। এটা কি তার শিমুল? শিমুল থেকে এমন কিছু তো আশা করার কথা ছিল না। তাহলে কি তাদের ভালোবাসার ঘাটতি আছে? এটা তো তাদের প্রথম বাচ্চা। প্রথম বাচ্চাকে খুন করতে বলছে। বছরখানেক আগে তো বলেছিল আল্লাহ দিলে শিমুল রাজি, কিন্তু এখন কি বলছে এসব? পুষ্পর মাথা ঘুরে ওঠে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু পানি। তার পেটে কেউ আছে কিনা এখনো চোখের দেখা দেখেনি, ছুঁয়েও দেখা হয়নি। তারপরেও না দেখা অনাগতা বাচ্চাটাই জন্যই পুষ্পর প্রচুর মায়া। শিমুলের বলা কথা শুনে তার বুকটা কাঁপছে, হাত পা মৃদু তালে কাঁপছে। শিমুল সেই কথাগুলো বলার পর থেকে এক দৃষ্টিতে পুষ্পর দিকে তাকিয়ে আছে, তার চেহারার প্রতিক্রিয়াহীন। পুষ্প শক্ত মুখ করে রাখা শিমুলের চোখে চোখ রাখে। কান্নাই তার গলা বুঝে আসতে চায়। তারপরেও বলল, আমি সামলে নিব, প্লিজ। শিমুল উঠে দাঁড়ায়। পুষ্পর হাতটা তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে বলল, চলো দেরি হচ্ছে। শিমুল দাঁতের দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। শিমুল কোথায় যাওয়ার কথা বলছে? ফার্মেসিতে? বাবুটাকে মারার এত তারা? কি নিষ্ঠুর শিমুল! কোথায় যাব? শিমুল পকেটে মোবাইল রাখতে রাখতে বলল, যেখানে যাবার কথা। পুষ্প মোচড় দিয়ে হাত ছাড়িয়ে দাঁড়ায়। শিমুলকে রেখে বাইরের দিকে ছুটে যেতে যেতে বলল, আমি তোমার সাথে যাব না। এটা বলে পুষ্প হসপিটালের বাইরে পা রাখে। রাত তখন 9টা বাজে বোধহয়। চারিদিকে আলোর ঝলকানিতে রাতের গভীরতা টের পাওয়া যাচ্ছে না। পুষ্পর সামনে পা বাড়ানোর আগে শিমুল জাপটে ধরে নেয়। পুষ্প শিমুলের সাথে পেরে ওঠে না, কিন্তু হালও ছাড়ে না। যে শিমুল বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে তার সাথে যাওয়া আর দোজকে যাওয়া একই কথা। পুষ্পর মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। শিমুলের মুখ তখনও কঠিন দেখাচ্ছে। পুষ্পকে এক হাতে জড়িয়ে রেখে সিএনজি ঠিক করে তাতে পুষ্পকে উঠিয়ে নিজেও ওঠে।
সিএনজিতে বসে পুষ্প আছড়ে কাঁদে। এটা তো অবৈধ বাচ্চা না, এটা তাদের পবিত্র ভালোবাসার ফসল। তবু কেন সে এই দুনিয়ায় আলো দেখা পাবে না? শিমুল হাত দিয়ে পুষ্পকে বুকের সাথে মিশিয়ে নেয়। শিমুলের কথা পুষ্পর বিশ্বাস হয় না। বারবার মনে হয় শিমুল মিথ্যা বলছে, এমন কিছুই সে করতেই পারে না। শিমুলকে তার খুব ভালো করেই চেনা, কিন্তু মুখের কথা তো আর অবিশ্বাস করা যায় না। প্রিয় পুরুষের সান্নিধ্যে এসে পুষ্প আকুল হয়ে কেঁদে বলে, আমি বাচ্চাটাকে মারতে চাই না শিমুল, তুমি এই সিদ্ধান্ত বদলাও। গাড়ি তখনই সাঁই সাঁই করে ছুটছে। শিমুল হাত দিয়ে পুষ্পর চোখ মুছিয়ে বলে, একটু চুপ করে থাকো না। শিমুলের কথা শুনে পুষ্প মাথা নেড়ে বলল, বাবুটা আসুক, আমি লেখাপড়া চালিয়ে যাব, তোমার ইচ্ছাও পূরণ করব, কসম করছি। চুপ করো না পুষ্প। তখনই গাড়ি থেমে যায়। পুষ্প ভাবে ফার্মেসির কাছে বুঝি থেমেছে। বাইরের দিকে তাকিয়ে দেখে শিমুলের প্রিয় ব্রিজের উপর তাদের গাড়িটা থেমেছে। শিমুলের মন খারাপ কিংবা ভালো হলে সে এখানে আসে, মাঝে মধ্যে সাথে পুষ্পকেও নিয়ে আসে। ভাড়া মিটিয়ে শিমুল আর পুষ্প নেমে দাঁড়ায়। পুষ্প কিছু বুঝে ওঠার আগে শিমুল তাকে পাঁজাকলো করে তুলে নেয়। পুষ্প আতকে ওঠে, খাপলে ধরে শিমুলের গলা। শিমুল কি তাকে ব্রিজ থেকে ফেলে দেবে নাকি? না না, শিমুল এটা করতে পারে না। সে ধরা গলায় বলল, কি করছো? অনেকক্ষণ পর শিমুল হাসে, মিষ্টি করে হেসে বলল, আমার বাবুর মায়ের হাঁটতে কষ্ট হয়, তাই কোলে করে কষ্ট কমানোর চেষ্টা করছি। মানে? শিমুল ব্রিজের কিনারায় যেতে যেতে বলল, তুমি এতদিন আমার সাথে থেকে এই চিনলে আমায়? পুষ্প শিমুলের কথার মানে ধরতে পারে না। শিমুল তাকে কোলে থেকে নামিয়ে দাঁড় করায়। তারপর ব্রিজের ওপর হাত রেখে জোরে কয়েকবার শ্বাস নেয়। পুষ্প অবাক চোখে শিমুলকে দেখছে। তখনই শিমুল 2 হাত মুখের কাছে নিয়ে চিৎকার করে বলল, শুনছো পৃথিবী, আমি বাবা হচ্ছি। শুনছো তোমরা, আমাদের পাখি আসছে, আমি বাবা হচ্ছি। শিমুলের মুখে উচ্ছ্বাস দেখে পুষ্প হতবিহ্বল হয়ে মুখে হাত চেপে ধরে। আশেপাশের পথচারীরা অবাক হয়ে তাদের দিকে তাকায়। শিমুলের কথাগুলো নদীর পানির সাথে প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে আসে। সে পুষ্পর দিকে তাকায়, মুখে বিজয়ের হাসি। পুষ্প যেন পাথর হয়ে গেছে। শিমুল হাসতে হাসতে এগিয়ে পুষ্পর কোমরে 2 হাত রেখে বলল, ভয় পেয়েছিলে? পুষ্প শিমুলের বুকে এলোপাথরে কিল ঘুষি মেরে বলল, এমনটা করলে কেন? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। তাই বলে এসব বলে? একটা মেয়ের কাছে এই কথাগুলো কি তুমি বুঝো? তুমি যে আমার কথাগুলো এত সিরিয়াস ভাবে নিবে ভাবিনি। তারপর চুপ থেকে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি নাকি নিজেই নিজেকে প্রকাশ করতে পারিনি বুঝলাম না। পুষ্প মন খারাপ করে বলল, কি সব বলছিলে? মাথায় শুধু খারাপ চিন্তাই আসছিল, ভালোগুলো ভাবার অবকাশ পাইনি। শিমুল পুষ্পর অবস্থাটা বুঝতে পারে। পুষ্পকে ব্রিজের উপরে বসিয়ে পুষ্পর পেট জড়িয়ে ধরে। চিকচিক চোখে জামাই ঢাকা পেটের দিকে তাকিয়ে বলল, আমার প্রথম বাচ্চা আমি নষ্ট করে ফেলবো কেন? আমার জান কুরবান করে হলেও তাকে দুনিয়ায় আনার চেষ্টা করব। পুষ্প কাঁদে। শিমুল পুষ্পর কান্নারত মুখের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাদের ভালোবাসার ফল দুনিয়ায় পাঠাচ্ছে পুষ্প, একটা কুট্টুস পাখি। পুষ্প মাথা নাড়ে, শক্ত করে শিমুলকে জড়িয়ে ধরে। ফিসফিস করে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। শিমুল বলে, এটা স্বাভাবিক ছিল, তারপরেও অনেক উল্টাপাল্টা চিন্তা করে ফেলেছি। শিমুল পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানাই বলো তো? কেন? দুনিয়ার সবচেয়ে খুশির সংবাদটা আমাকে শোনানোর জন্য। তুমি জানো, খবরটা শুনে আমার হাত পা শিরশির করছে। আমিও তো খুশি হয়েছি, সেই হিসেবে তুমিও তো ধন্যবাদ পাও না। শিমুল মাথা হালকা নিচু করে পুষ্পর পেটে চুমু খায়। বাবুটাই এখানে তো, তাই না? রাস্তায় দাঁড়িয়ে শিমুলের পাগলামি দেখে পুষ্প হেসে দেয়। সে মাথা নাড়ে। শিমুল পুষ্পর অফলা পেটে হাত রেখে বলল, ও কি আমাকে শুনতে পাচ্ছে? শিমুলের পাগলামির কথা পুষ্প আবারও মিষ্টি করে হাসে। কান্না ভেজা চোখে মিষ্টির হাসির রেশ সোডিয়ামের আলোতে ঝলমল করে ওঠে। শিমুল মুগ্ধ হয়ে তার রানীকে দেখে। পুষ্প বলল, পাচ্ছে বোধ হয়। তাহলে বাবুর সাথে একটু কথা বলি। বলো। শিমুল পেটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, সোনামণি, তুমি এভাবে সারপ্রাইজ হয়ে আমাদের কাছে আসবে আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, বাবা তোমাকে ভালোবাসা আরম্ভ করে দিয়েছে। শিমুলের কথা শুনে পুষ্প হেসে বলল, আমিও ভাবিনি এভাবে খবরটা পাবো। এত সতর্ক থাকার পরও যখন চলে এসেছো, তাহলে বাবাকে বাবা ডেকে পুরুষ জীবন সম্পূর্ণ করে দিও। তারপর পুষ্পর মুখটা 2 হাতের আঁচড়ায় নিয়ে বলল, আমার এত খুশি লাগছে কেন পুষ্প? তারপর পুষ্প হাতটা বুকের হৃৎপিণ্ডের উপর রেখে বলল, দেখো বুকটা কিভাবে লাফাচ্ছে। পুষ্প শিমুলের হৃদস্পন্দন অনুভব করে। শিমুল নিঃসন্দেহে একজন ভালো স্বামী। পুষ্পর ধারণা সে একজন ভালো বাবাও হবে। সে শিমুলকে আঁকড়ে ধরে। এমন মজা করার মানে হয় না। আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? শিমুল হাসে, কানের কাছে ফিসফিস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না।
আমারও। এত সাবধান থাকলাম, তাও মনে হয় ওনার হাসতে খুব তাড়া।